আমার প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি সম্পাদকীয় কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় অংশবিশেষ নিয়েছি, যেটি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ার চেষ্টা করব। চলুন আমরা মূল আলোচনা শুরু করার পূর্বে কোন কোন বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিব বা আমরা এখান থেকে শিখে পরবর্তীতে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের জন্য ব্যবহার করতে পারি, সেই ব্যাপারে একটু দেখে নিই। চলুন প্রথমত আমরা যে ব্যাপারটি দেখতে পারি ঠিক এই জায়গায় ফ্লো আপ কোশ্চেন। এখানে একটি নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে। এর অর্থটা দাঁড়াচ্ছে এই যে পরবর্তী প্রশ্ন বা প্রশ্নের পর পর প্রশ্ন করা, এই অর্থে। এরপর আমরা দেখার চেষ্টা করি ঠিক এই জায়গাটায় এই লাইনটি বড় অপেক্ষাকৃত বড় বাক্য। এরপর এখানে মেজর কিছু টার্ম আছে, যেমন মিলেনিয়াল ভোটার্স, মানে এটা কি বোঝায়, মানে মিলেনিয়াল বলতে কি বোঝায়। আমরা সিম্পলি দেখার চেষ্টা করি। এইটা নির্দেশ করেছে ১৯৮১ থেকে ৯৬ সালের মধ্যে জন্মগ্রহণ করা যে প্রজন্মটা আছে, যাদের বয়স বর্তমানে বলা যেতে পারে ৪০ থেকে ৪৫ বা এরকম আশেপাশে। এরপর আবার দেখুন, আমরা কিন্তু জেনজি বলতে জানি। জেনজি কারা আসলে, জেনারেশন জি, এটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। কারণ এটা অনেক বেশি বহুল পরিচালিত। তাহলে জেন এক্স মানে জেনারেশন এক্স এরা কারা? একটু দেখার চেষ্টা করি। এদেরকে নির্দেশ করছে যারা নিয়ে মূলত ১৯৬৫ থেকে ৮০ সালের মধ্যে। আবার দেখেন এখানে আরো একটি টার্ম আছে। আমরা লক্ষ্য করতে পারছি যে বুমার, সেকেন্ড, বুমার ফার্স্ট। তার মানে এদের কারা, মানে কাদেরকে নির্দেশ করছে? এরা হচ্ছে বুমার ফার্স্ট, দ্যাট মিনস হচ্ছে ৪৬ থেকে ৪৪ ৫৪ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে। আর বুমার সেকেন্ড এর অর্থটা দাঁড়াচ্ছে যে ১৯৫৫ থেকে যারা ৬৪ র মধ্যে জন্মগ্রহণ করেছে। ওকে? জেনারেশন জোনও বলা হয় এদেরকে। যাই হোক, এই টার্মগুলো সম্পর্কে আমরা অবগত হব। ওকে? এরপরে আমরা আরো দেখি কোন বিষয়গুলোকে আমরা আরো বেশি গুরুত্ব দিব। যেমন এখানে দেখুন ঝুপড়ি আছে। ঝুপড়ি এটি গ্রাম অঞ্চলে অনেক এলাকায় পরিচিত। দ্যাট মিনস ছোট, ছোট বা বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নমানের ছোট কাঁচা ঘর এগুলোকে নির্দেশ করছে, যেখানে মূলত একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা বসবাস করে। ওকে। এরপর আমরা দেখার চেষ্টা করি যে এইখানে ওকে, ওকে, অফ দ্যা রেস্ট। মানে আমরা এই যে পড়াটা পড়বো, যে জায়গাটায় আমাদের একেবারে মূল যে ব্যাপারগুলোকে আমরা গুরুত্ব দিয়ে শিখব। অফ দ্যা রেস্ট এটা কি বোঝায়? আসলে কি হিসেবে এখানে ব্যবহার হয়েছে? আমরা সিম্পলি এইভাবে বলতে পারি যে এটা মূলত আমরা এইরকম অর্থে বলতে পারি যে এটা মূলত অর্থটা দিচ্ছে কি, সরি, এখানে আমরা দেখার চেষ্টা করি। এটা মূলত দিচ্ছে এই যে মানে বাকি অংশের মধ্যে বা বাকি বিষয়, মানে বাকি জনদের মধ্যে বা বাকি অংশের মধ্যে, এরকম অর্থে। এরপরে আমরা না আর দেখার প্রয়োজন নেই। আপাতত বুঝতে পারছি যে এই হচ্ছে ব্যাপার। এরপরও আমরা যদি আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে, সেগুলোকেও আমরা মূলত দেখার চেষ্টা করব। এখানে আরেকটি টার্ম আছে নোট দ্যাট। দ্যাট মিনস এটা আমরা বলতে পারি এই অর্থে যে নোট দ্যাট মানে দ্রষ্টব্য এই যে, বা মনে করুন, মনোযোগ দেন বা লক্ষ্য করেন এই যে, এরকম অর্থে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। যাই হোক, আমরা টার্মগুলো দেখলাম, এখন আমরা পড়তে পারি। দেখুন আমি কেন আপনাদেরকে এইগুলোর সাথে আগে পরিচয় করে দিচ্ছি। মূল কারণ হচ্ছে, একবার আমি বলেছি আপনারা শুনেছেন কান দিয়ে। আবারও বলব পড়ার সময়, তখন আবারও শুনবেন। তার মানে আপনার লিসেনিং যে স্কিলটা আছে, যে পাওয়ারটা আছে, এটা অনেকাংশেই সহজেই ক্যাপচার করতে পারবে। খুব সহজেই পরবর্তী প্রয়োজনে আপনি এই ব্যাপারগুলোকে এপ্লাই করতে পারবেন। আশা করছি লিসেনিং স্কিলের জন্য দারুণভাবে কাজে দিবে। সেই ব্যাপারটা একই সাথে আপনি রিডিং স্কিল, রাইটিং স্কিল যেকোনো প্রয়োজনে আপনি এগুলোকে এপ্লাই করতে পারবেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমত আমরা হেডিং হিসেবে পাচ্ছি একটা প্রশ্ন যে হোয়াট ক্যান, মানে কি পারে আওয়ার পলিটিক্যাল পার্টিস, আমাদের যেই নেতা-পেতারা আছে আরকি, রাজনৈতিক নেতা-পেতা, লার্ন শিখতে পারে। দ্যাট মিনস কি শিখতে পারে আমাদের রাজনৈতিক নেতা-পেতারা ফ্রম দ্য পোলস অপিনিয়ন, মানে অপিনিয়ন পোলস আছে মতামতের উপর ভিত্তি করে যে নির্বাচন। দ্যাট মিনস হচ্ছে অভিমতের উপর ভিত্তি করে যে নির্বাচন। ওই যে হয় না যে আপনি একটা মা মানে নির্বাচনে কে কাকে মানে কি মনে করছে, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনার এটা জরিপ করে। সেটাকে নির্দেশ করা হয়েছে। তার মানে আসলে কি শিখতে পারে? রাইট। এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি। এটা একটু ডিফারেন্টলি পড়বো। আমরা ভালোভাবে অন্যরকমভাবে পড়বো। এখানে লক্ষ্য করুন, বলা আছে যে ইন আ innovations nationwide poll completed in March 2025, এই জায়গাটার অর্থ অনেকেই উদ্ঘাটন করতে গিয়ে ব্যর্থ হবেন। ব্যর্থ হবেন কোথায় গিয়ে জানেন? এইখানে গিয়ে নিশ্চিত ব্যর্থ হবেন যে এটা কিভাবে তৈরি হলো? মানে এটি কিন্তু দেখুন, এটি কিন্তু বাক্যের এখানে কিন্তু প্রধান কোনো অংশ না। মূল বাক্যটা শুরু হয়েছে কোথায় দেখবেন? মানে এই বাক্যের মূল অংশটা কোথায় শুরু হয়েছে? মূল অংশটা মূলত শুরু হয়েছে এই জায়গা থেকে। তার মানে এই অংশটাও অতিরিক্ত, এই অংশটাও অতিরিক্ত, আবারও এই অংশটাও অতিরিক্ত। তার মানে আপনাকে কিন্তু অর্থ খুঁজে বের করতে হবে। এখন অর্থ খুঁজে বের করার জন্য যেটা প্রধানত বুঝতে হবে যে এইটা মূলত লেখা আছে সংক্ষিপ্তে। এইখানে মূলত ইনোভেশন বলতে, আমরা কিন্তু ইনোভেশন বলতে কি বুঝি? উদ্ভাবন ও মানে উদ্যোগ এরকম কিন্তু। বাট এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম। যে এই যে ইনোভেশনের যেই দেশব্যাপী পোল, যেই নির্বাচন, রাইট? পোল বলতেও নির্বাচনকে নির্দেশ করে। কমপ্লিটেড দ্যাট মিনস সেটা শেষ হয়েছে। সেটা কোথায় শেষ হয়েছে? আ আ ২০২৫ সালের মার্চে শেষ হয়েছে।
রাইট। আমরা এটিকে যদি দেখুন এখানে কিন্তু সংক্ষিপ্তে আছে। আমি কিন্তু বারবার বলছি। আমরা দেখার চেষ্টা করব এবং এই যে যারা অংশগ্রহণ করেছিল এই সার্ভেতে যাদের অংশগ্রহণ করা হয়েছিল তাদের মধ্যে, তার মানে অফ দিয়ে মধ্যে নির্দেশ করছে। আমি বুঝাই দিব যে আসলে আপনি কিভাবে এই ব্যাপারগুলোকে পরবর্তীতে আপনার প্রয়োজনে ব্যবহার করেন। মানে এরকম অর্থে দিচ্ছে যে আসলে তারপরে মূলত এরকম হয়েছে যে 29.6% সাইট। মানে তাদের মধ্যে এই যে 10,696 জন তাদের মধ্যে যাদেরকে জরিপ করা হয়েছিল তাদের মধ্যে এতজন কি করেছে বলেছে যে and they had not decided, মানে তারা মূলত করেনি, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি whom কাকে they will would vote for, মানে তারা আসলে কাকে যে ভোট দিবে এটা এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি। দেখুন তো, এই বাক্যটা যে আমি অর্থটা বললাম, এটা আপনার কিছু কিছু ক্ষেত্রে জটিল মনে হতে পারে না যে আসলে কেমন আপনি অর্থটা প্রদান করবেন, মানে মূলত কিভাবে আপনি এটাকে ঠিক করবেন। রাইট। আপনার কাছে জটিল মনে হতে পারে, বিশেষ করে এইটা কিভাবে হলো, এইটা কিভাবে এখানে হয়ে গেল। আমরা দেখার চেষ্টা করবো, নো প্রবলেম। আমরা তার অংশ হিসেবে যেটা করতে পারি, আমি জাস্ট আপনাকে একটু বোঝাই দিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে রাখছি। এটার মানে হচ্ছে এই বিষয়টুকু উৎস আছে। ওকে, ওয়াজ কমপ্লিটেড। দেখুন যেটা আমি ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি, মনে করে নিবেন যে এই অংশটুকু উজ্জ্ব আছে, এই অংশটুকু উজ্জ্ব রাখা হয়েছে এখানে। বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলেছি আজকে ডিফারেন্ট ওয়েতে আপনাদের শেখাচ্ছি। আপনি বক্সের মধ্যে যে অংশটুকু পাবেন রেড কালারে, আপনি ভেবে নেবেন এইটা এখানে হওয়ার কথা ছিল। তার মানে হচ্ছে এই পোলকে নির্দেশ করেছে। সেই পোলটা কাদের? এই ইনোভেশনের, যেটা মূলত আহ, শেষ হয়েছে মার্চের এততে। তার মানে এইটা কিন্তু ব্যবহার হয়েছে একটা ফ্রেজ হিসাবে, রাইট। এরপরে এর মধ্যে, ওকে, তার মানে আমরা এটা বলতে পারি যে এই যে 10,696 জন মূলত জরিপ করা হয়েছিল তাদের মধ্যে, অফ এর মানে হচ্ছে তাদের মধ্যে। এরপর আমরা কি বলতে পারি যে এত পার্সেন্ট তারা বলেছে। এইখানে কিন্তু একটা দেশ উজ্জ্ব আছে, লক্ষ্য করেছেন? মানে আমরা অনেক সময় এরপরে আমরা মনে করি ও সেইড, এরপরে আরেকটি অংশ চলে এসে দেখুন এইখানে মূলত এটা উজ্জ্ব থাকে, উজ্জ্ব রাখা যাচ্ছে যে তারা বলেছে যে তারা মূলত সিদ্ধান্ত নেয়নি, তারা সিদ্ধান্ত নেয়নি। হুম, এর অর্থটা দাঁড়াচ্ছে এই কাকে। লক্ষ্য করুন এর অর্থটা কি দাঁড়াচ্ছে, কাকে, মানে কাকে তারা ভোট প্রদান করবেন, হুড, সরি টু সে, এন্ড দে উড ফর হোয়াট। এখানে কিন্তু ভোট ফর এটি কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে, মানে ভোট ফর মানে ভোট প্রদান করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সাধারণত ব্যবহার হয়ে থাকে, আমরা জানি। বুঝতে পারছেন কি এই বাক্যটা? আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এরপর আমরা আরো গ্রামাটিক্যালি দেখানোর চেষ্টা করব, নো প্রবলেম। ইন কন্ট্রাস্ট, বিপরীতে, এটা কিন্তু এজ এ অ্যাডভার্বিয়াল মূলত অংশ হিসেবে ব্যবহার হয়েছে। আমরা ফ্রেজ বলতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ নামও ডাকা যায়। এজন্য আমি বলে থাকি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ দুই ভাই বোন। আপনাকে আগে বুঝতে হবে যে আসলে আপনি আপনার প্রয়োজনে এগুলোকে প্রয়োগ করতে পারেন কিনা। কেমন? ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে বা অন্যদিকে, এরকম অর্থে। আমরা ওই যে অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করি না? সেই রকম আরকি। বিপরীত দিকে and ব্রাগ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টস অগাস্ট 2025 সার্ভে। লক্ষ্য করেছেন? এই পুরো অংশটা এখানে একটা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। একই সাথে সাবজেক্টের মতো কাজ করছে। এখন আপনার কাছে মনে হতে পারে না এত বড় কিভাবে তৈরি করলো? দেখুন, এইটা তো আমরা জানি ব্রাগ ইনস্টিটিউট অফ গভর্নেন্স ডেভেলপমেন্ট, এটা একটা মানে মানে সংস্থা। মানে একটা, আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রতিষ্ঠান। এরপরে বলা হচ্ছে যে তাদের অগাস্টের যেই ২০২৫ সালের সার্ভে। তার মানে এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একসাথে আবার ব্যবহার হয়েছে। আমরা কিন্তু চাইলে এটা বলতে পারতো যে এটাকে দা দিয়ে এটাকে যুক্ত করে দিয়ে এরপর অফ, এরপর এই অংশটা দিতে পারতো, বাট একসাথে দিয়ে দিয়েছে, নো প্রবলেম। তারা দেখেছে যে বা তারা দেখায় যে তারা এটা মনে করেছে যে অ্যান্ড 48.5% অফ দেয়ার রেসপন্ডেড, তার মানে তাদের রেসপন্ডেড ছিল 5,495 জন। এই যে 5,495 জন রেসপন্ডেন্টের মধ্যে মূলত 38.5% অ্যান্ড ওয়ার আনডিসাইডেড, দ্যাট মিনস তারা মূলত সিদ্ধান্তহীনতায় ছিল। বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, এটার অর্থটা কি? মানে এটার অর্থটা হচ্ছে মানে সিদ্ধান্ত নেয়নি, মানে তারা সিদ্ধান্ত গ্রহণ করেনি, এই অর্থে যে আসলে তারা কাকে ভোট দিবে। আর এটার অর্থটা হচ্ছে সিদ্ধান্তহীন, মানে সিদ্ধান্তহীন। বুঝতে পারছেন তো? ডিসাইডেড দ্যাট মিনস সিদ্ধান্ত, আর আনডিসাইডেড দ্যাট মিনস সিদ্ধান্তহীন। দ্যাট মিনস তাদের এই যে রেসপন্ডেন্ট, মানে এই এতজন রেসপন্ডেন্টের মধ্যে এতজন ছিল মূলত এত পার্সেন্ট ছিল সিদ্ধান্তহীন, রাইট, আনডিসাইডেড অ্যাবাউট দেয়ার ভোটিং প্রিফারেন্স। তারা যে আসলে কাকে ভোট দিবে, মানে যে প্রাধান্য, ভোটের যে প্রাধান্য, সেইটার যেই ভিত্তিতে মূলত তারা এটা আসলে সিদ্ধান্তহীন ছিল। তার মানে তারা সিদ্ধান্ত দেয়নি। এখন এখানে একটা ফ্যাক্টর আছে।
আমি আস্তে আস্তে যাচ্ছি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন তো এখানে ওয়্যার কেন দেওয়া হয়েছে? মানে কিসের ভিত্তিতে এখানে ওয়্যার হলো? এটা আপনার একটা প্রশ্ন হতে পারে না? রাইট? এটা তো আমরা সাবজেক্ট পেলাম। এরপরে আমরা এই দ্যাট এর পরবর্তী যুক্ত একটা অংশ, আরেকটি অংশ, একটা ক্লোজ পেলাম। রাইট? মানে এই ক্লোজটাও কিন্তু আমরা জানি যে ফাউন্ড এটাকে আমরা কি ক্লোজ বলতে পারি? আমরা বলেছিলাম যখন আমরা ক্লোজ যুক্ত, বিশেষ করে দ্যাট কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন যুক্ত যে অংশটা আছে, আমরা যদি দেখি যে ইট দিয়ে রিপ্লেস করতে পারি, দ্যাট ইজ ওয়াই উই ক্যান ডেফিনিটলি কল ইট ইজ নাথিং বাট এ নাউন ক্লোজ। দ্যাট মিনস এটা হচ্ছে নাউন ক্লোজের অন্তর্ভুক্ত। রাইট? এখন এই যে নাউন ক্লোজ, এই ক্লোজটির মধ্যে আবার একটা ব্যাপার আছে। এখানে ওয়্যার ব্যবহার করা হয়েছে। এটার কারণটা কি? দেখুন এটার কারণটা হচ্ছে আমরা এই দিকে দেখার চেষ্টা করি। যখন পার্সেন্টেজ এরকম সাবজেক্ট আকারে বসবে এবং পার্সেন্টেজ যুক্ত করে অফ যুক্ত করে এর অফ যুক্ত করে যখন আমরা দেখব যে এই নাউনটি ব্যবহার হয়েছে, দেয়ার এত রেসপন্ডেন্ট, তাদের যে ৫,৪৯৫ যে রেসপন্ডেন্ট, এটা কিন্তু এই নাউন ফ্রেজটা কিন্তু প্লুরাল। পার্সেন্টেজ যুক্ত কোনো বাক্যে যখন আমরা দেখব যে অফ এর পরবর্তী যে নাউনটি সে যদি প্লুরাল হয়, তাহলে এইখানে থাকা যে অক্সিলারি ভার্ব সেটা হবে মানে এই নাউনের উপর ভিত্তি করে। তার মানে এইটা আছে প্লুরাল, এটাও প্লুরাল হলো। আবার যদি এটা যদি জাস্ট সিঙ্গুলার হতো, তাহলে কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ হতো। বোঝাতে পারছি কি? আশা করছি বোঝাতে পেরেছি, আর আপনিও বুঝতে পেরেছেন। এইটাকে একটু নোট করুন, আনডিসাইডেড, সে মানে সিদ্ধান্তহীন, জাস্ট এতটুকু। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি পোস্ট আপরাইজিং। আসলে এটার মানেটা কি? চলুন আমরা একটু এইখানে লেখার চেষ্টা করি। ভেতরে লিখলে অনেক সময় খারাপ দেখায়। পোস্ট আপরাইজিং বলতে বোঝাচ্ছে মানে গণ অভ্যুত্থান পরবর্তী সময়। এটাকে নির্দেশ করা হয়েছে। পোস্ট আপরাইজিং গণ অভ্যুত্থান পরবর্তী সময়। আমরা কিন্তু দেখতাম যে পোস্ট কোভিড, তার মানে কোভিড এর পরবর্তী সময়। পোস্ট আপরাইজিং, আপরাইজিং এর পরবর্তী সময়। আমরা এখন এই পোস্ট যুক্ত করে দিয়ে পরবর্তী সময়কে নির্দেশ করতে পারি। উই থট, আমরা ভেবেছিলাম যে, লক্ষ্য করেছেন? আমরা ভেবেছিলাম যে আওয়ার নেশন উড বি ইউনাইটিং আন্ডার আ কমন হোপ। একটা মানে সম্মিলিত, একটা 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 মানে বলা যায় যে কমন, মানে সবার মধ্যেই একটা আশা, যেই আশাটা আছে সেই কমন হোপের আন্ডারে আমাদের দেশটা গঠিত হতে থাকবে। এরকম একটা সেন্স দিচ্ছে। এই জায়গাটায় আপনার প্রশ্ন। এখন বলতে পারেন এইটা কিভাবে তৈরি হলো এটা বুঝতে পারিনি। আমরা তো সাধারণত জানি যে উড বি, এরপর হয়তোবা আমি প্যাসিভ করতে পারি, যুক্ত করে দিতে পারি। বাট এটি কিন্তু আইনজি যুক্ত আছে। এটা কেমনে সম্ভব? এটা একটু কনফিউশন তৈরি করছে, তাই না? লক্ষ্য করুন, আমি যদি জাস্ট এমনিতেই বলতাম, এরকম ভাবে জাস্ট আমি যদি বলি যে দেখুন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আমি মনে করলাম এরকম যে আমি মনে করি, এরকম অর্থে আমি মনে করি যে এ, বাংলাদেশ, দেখুন আমি যেহেতু লেখালেখি নিয়ে কাজ করি এই জন্য কিন্তু আপনাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছে। আর বরাবর না, একটু না বললেই নয়, যে যারা মূলত আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, একেবারে প্রিমিয়াম, বলা যায় যে প্রি রেকর্ডেড, সুন্দর করে আপনাদের সুবিধাজনক ভাবে যেভাবে আপনারা বুঝতে পারেন, প্রায় ১৪০টা প্লাস ভিডিও, যে কোনো প্রয়োজনে আইএলস থেকে শুরু করে যে কোনো পরীক্ষার প্রয়োজনে আপনি আইডিয়া জেনারেট করে লেখার মতো, ন্যাচারালি লেখার মতো সামর্থ্য অর্জন করেন, সেই ব্যাপারে আপনাদের মতো সাজানো হয়েছে। আপনি বাকি অংশ কমেন্টে দেখে নেবেন, আমরা আমাদের পড়াটা পড়ি। দেখুন এইটা বোঝাতে গিয়ে আমি এখানে লিখছি যে আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে বাংলাদেশ, এরপর আমি বললাম যে এরকম ভাবে যে উইল বি কি, মানে উন্নতি করবে, তাই তো? এরকম আমরা বলতেই পারি যে আসলে মূলত কি করবে। আমরা এই এই ক্ষেত্রে বললাম জাস্ট বাংলাদেশ এগিয়ে যাবে, ধরুন আমরা এটাই বললাম। ওকে, বা বাংলাদেশ কি করবে, ওয়ার্কিং ফরওয়ার্ড, মানে কাজ করে যাবে, মানে সামনে এগিয়ে যাবে, কাজ করে যাবে। দ্যাট মিনস এটা আমরা বলতে পারি অ্যান্ড টু, এরকম অর্থে প্লে ভাইটাল রোল ইন হোয়াট, আমরা ধরে নিলাম যে এইরকম ভাবে যে আপকামিং পোলস। লক্ষ্য করুন একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করতে পারতাম। এখন এই যে উইল বি ওয়ার্কিং, এটার মানে কি? ফিউচারে কন্টিনিউয়াস, আমরা কিন্তু পড়েছি। ফিউচার কন্টিনিউয়াস, আমি মনে করি যে বাংলাদেশ আসলে কাজ করতে থাকবে। দ্যাট মিনস কাজ করে এগিয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আপকামিং পোলসে। এখন এই অংশটা আমাদের বোঝা দরকার। দেখুন এই অংশটাই যখন আমি অতীতের ক্ষেত্রে বলবো, এই থিং এর জায়গায় আমি কি ব্যবহার করেছি লক্ষ্য করুন তো। জাস্ট আমি একটু বোঝাই দিচ্ছি, এই থিঙ্কের জায়গায় এই বাক্যের প্রয়োজন এখানে থট আছে। এখন আমি যেই জায়গাটায় উইল বি ব্যবহার করেছি মানে করবে, সেই জায়গাটায় যেহেতু এই অংশটা পাস্টে আছে, এই জন্য এখানে উইল বি ইউনাইটিং আছে। এখন বুঝতে পেরেছেন? তার মানে পাস্টেই বলা হয়েছে কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াস। বোঝাতে পারলাম কি? আমি জানি না। ফিউচার কন্টিনিউয়াসকে যখন আমরা পাস্টে বলছি তখন আমাদের উইল বি ইউনাইটিং, উইল বি এর পরে আমাদের ভার্ব ব্যবহার করার প্রয়োজন হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম করে।
ওকে, ঠিক এইরকম। আপনি আজই একটু দেখার চেষ্টা করুন যে ফিউচার কন্টিনিউয়াস কি? ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে এই ফর্ম। আর যখন আমরা এটা অতীতে বলব তখন এইটা হয়ে যাবে এইরকম। এই জায়গাটায় পার্থক্য শুধুমাত্র এই উইল এর জায়গায়। উইল হয়ে যাবে উড। আর এগুলো কিন্তু ঠিকই আছে। বুঝতে পেরেছেন? আমার মনে হয় এই অংশটা এখানে রাখাটা উচিত হবে না। কারণ এইটা কিন্তু মূলত এই আলোচনার বিষয় না। এজন্য এটাকে আমরা একটু সরিয়ে দিলাম। জি, আশা করছি বুঝতে পেরেছেন। রাইট। Our polls are showing আমাদের যেই পোলস আছে এটা মূলত দেখায়। রাইট। কি দেখায়? যে ভোটার্স আর লুজিং দ্যাট হোপ মানে ভোটার তাদের যে আশা সেই আশা হারাচ্ছে সেই আশাটা কোনটা সেই আশা বলতে ওই যে যে আমরা যে আশাটা করেছিলাম এই যে যে আশাটা করেছিলাম যে আমাদের দেশ একটা কমন একটা মানে আশার মধ্যে চলে আসবে একটা সর্বজনীন আশার মধ্যে চলে আসবে আশা আকাঙ্ক্ষার মধ্যে চলে আসবে যেখানে আমাদের দেশ কি ইউনাইটেড হতে থাকবে একত্রিত হতে থাকবে এরকম নির্দেশ করতে মানে সেই আশাটা হারাচ্ছে অ্যান্ড দে অলসো appear to be confused এবং তাদেরকে অ্যাপিয়ার এর অর্থটা একটু মাথায় রাখবেন। এর মানেটা হচ্ছে মনে করা এরকম অর্থে। কি এর মানে হচ্ছে মনে করা। বুঝতে পারছেন? তার মানে আমরা এই অর্থে বলতে পারি এখানে এটা রাখাটা খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না। সরি। এটা আমরা একটু নিচে রাখতে পারি। অ্যাপিয়ার মানে হচ্ছে মনে করা। এখন টু বি কনফিউজড মানে তাদেরকে মানে মনে হচ্ছে তারা মানে এরকম অর্থে দ্বিধাদ্বন্দ্বিত। এর অর্থটা কি? তাদেরকে দ্বিধাদ্বন্দ্বিত মনে হচ্ছে। দেখুন, they also appear to be confused এখন বলতে পারেন এইটা কিভাবে তৈরি হয়েছে? রাইট? ওকে। এটাকে মূলত বলা হয় থেকে ইনফিনিটিভ মানে প্যাসিভ ইনফিনিটিভ। এখন এটার নাম কি? আমি আবার বলছি এটার নাম হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ বলা হয়ে থাকে গ্রামারের ভাষায়। প্যাসিভ ইনফিনিটিভ। যদি আমি বলতে চাই না এত ডিটেইল তারপরে বলার চেষ্টা করছি। দেখুন আপনি চাইলে এটাকে কিন্তু সরাসরি এভাবে করে দিতে পারেন। appear confused এভাবে করে দিতে পারেন। একই অর্থ দিবে। appear confused মানে তাদেরকে চিন্তিত মনে হয়, দুশ্চিন্তিত মনে হয়। আবার আপনি যদি আরো মানে জোর দিতে চান, আরো স্পেসিফিক করতে চান তাহলে to be confused দিতে পারেন। নো প্রবলেম। চাইলে আপনি দিতে পারবেন। তার মানে appear এখানে কিন্তু একটি কি ভার্ব? আমি একটু বলে দিচ্ছি। একই সাথে appear হচ্ছে আমরা এইরকম ভাবে বলতে পারি যে appear হচ্ছে মূলত আ লিঙ্কিং ভার্ব। ওকে? অ্যাজ এই ক্রম অর্থে আমি কিন্তু বলেছি একটু ব্যতিক্রম পড়া পড়ব। লিঙ্কিং ভার্ব। আর এখানে ব্যবহার হয়েছে প্যাসিভ ইনফিনিটিভ হিসেবে। যখন আমরা দেখছি এই টু বি আছে তখন। রাইট। ওকে। এরপর আমরা লক্ষ্য করি যে এই তো হ্যাঁ, একটু পরে আসি। যে তারা অ্যাবাউট হুম তারা কাকে ভোট দিবে অ্যান্ড দে উইল ভোট ফর শিখ একই মত দেখুন হুম মানে কি? হুম মানে হচ্ছে কাকে। আমরা এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করে থাকি টু মেক আ রিলেটিভ ক্লোজ বাট হিয়ার উই সি এটা মূলত অর্থ দিচ্ছে মানে কাকে মানে এক কথা হচ্ছে কাকে যে তারা ভোট দিবে এটা নিয়ে তারা কনফিউশন এ আছে। অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই? প্রশ্নটা হলো কেন? দেখুন এখানে সুন্দরভাবে না? প্রশ্ন হলো ওয়াই কেন? রাইট। এরপর আমরা দেখার চেষ্টা করি যে BIGD did not ask a follow-up question to determine the underlying reasons for voters' indecisions, but innovations merged and 2025 poll did. তার মানে এখানে অর্থটা দিচ্ছে যে BIGD এরা মূলত follow-up question মানে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেনি। Determine নির্ধারণ করতে। দেখুন এটার মানে কি? মানে নির্ধারণ করতে, পরিকল্পনা করতে এরকম অর্থে অ্যান্ড দা মানে উদ্ঘাটন করতে দ্য আন্ডারলাইং রিজনস আন্ডারলাইং এটা একটু নোট করবেন এটা কিন্তু একেবারে একাডেমিক একটা ওয়ার্ড আপার লেভেলের এটার মানেটা হচ্ছে এই মানে অন্তর্নিহিত দেখুন সবগুলোকে লিখে দেওয়া সম্ভব আপনারও কাজ আছে আপনি কাজ করুন না অন্তর্নিহিত এখন লিখে ফেলুন নতুবা কমেন্টে লিখুন একবার অন্তত লিখুন জাস্ট এনাফ আপনার জন্য অনেক কাজে দিবে অন্তর্নিহিত মানে একেবারে গভীর যে কারণগুলো ভোটারদের ইনডিসিশন তার মানে ভোটারদের এখানে দেখুন মূলত ইয়ে লেখা আছে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে ইনডিসিশন দ্যাট মিন্স হচ্ছে এই যে যে মানে সিদ্ধান্তহীনতা এটাকে নোট করবেন। আমরা এইখানে দেখলাম ইনডিসাইডেড দ্যাট মিনস হচ্ছে সিদ্ধান্তহীন। আর ইনডিসিশন এখানে নাউন ফর্ম এর অর্থটা হচ্ছে সিদ্ধান্তহীনতা। মানে তাদের সিদ্ধান্তহীনতার যে অন্তর্নিহিত কারণ এইটা জানার জন্য মূলত ফলো আপ কোয়েশ্চেন তারা করেনি। বাট এটা এই ইনোভেশনস এই যে প্রতিষ্ঠানটা তাদের যে মার্চের যেই 2025 পোল আছে তারা এটা করেছে। এই পুরো অংশটা একটা নাউন ফ্রেজ আর বাট হিয়ার উই সি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ডিড এটা তারা করেছে। রাইট। এটা তো আমরা দেখেছি ১ম এই। ওকে, আজকের ভিডিও টপিক কিন্তু বড় হবে। জাস্ট টেক ইট ইজি এবং সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনি অনেক কিছু সম্পর্কে অবগত হবেন। যদি আপনি একেবারে দেখতে কিছুটা অস্বস্তি বোধ করেন বা বোরিং ফিল করেন, দয়া করে একবার ভিডিওটা থামিয়ে রেস্ট নিয়ে আবার দেখবেন। প্রয়োজনে ৩ বারে দেখবেন, নো প্রবলেম। তারপরেও দেখার চেষ্টা করুন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। দেন উই সি ফার্স্ট, প্রথমত উই ফাউন্ড আমরা দেখেছি যে হায়ার পার্সেন্টেজ অফ আরবান ভোটার্স আর আনডিসাইডেড। দ্যাট মিনস আমরা দেখেছি যে বিশাল একটা
পোর্শন অংশ আরবান ভোটার যারা আছে মানে শহর অঞ্চলে ভোটার যারা আছে এরা মূলত ছিল কি এই অর্থে যে তারা মূলত মানে সিদ্ধান্তহীন ছিল। আরবান হচ্ছে যেটা 35% আর রুরাল হচ্ছে 27%। তার মানে এখানে ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে যে আসলে মানে তুলনা করা হয়েছে যে এই যে যে গ্রামের যারা আছে এদের তুলনায় আরবানের যারা আছে এরা বেশি ছিল, যারা মূলত আসলে সিদ্ধান্তহীন আছে। যাই হোক এই ধরনের রিসার্চ গুলোর সাথে আমি অনেকাংশেই সম্পৃক্ত ছিলাম একটা সময় স্টুডেন্ট লাইফে, এবং তখন আমার আর্নিং সোর্সটা তখনই শুরু হয় এই ব্যাপারগুলোর সাথে সম্পৃক্ত থেকে। এখানে অনেক কিছুই মানে ফাঁকা বলিও ছড়ে, আমি এই বিষয়ে পরে কথা বলবো। মানে আহ, যেটাকে বলা হয় জরিপ করার সময় অনেক সময় আমাদের এলাকায় আছে একটা কথা যে একেবারে আন্দাজে কিছু ইনফরমেশন মেরে দেয়। মানে ধরুন জাস্ট একটু কথা না বললেই নয়, আমি জাস্ট জরিপের ব্যাপারটা আপনাকে বলছি। আপনি বাংলাদেশের মানুষ হচ্ছে এখন বর্তমানে যদি অনুমান করি 18-20 কোটি বা এরও বেশি কম বেশি হতে পারে, যাই হোক এখন এই সমস্ত মানুষের কথা 50 জন 60 জন মানুষের অভিমতের উপর ভিত্তি করে এটাকে বলা আদৌ সম্ভব? অনেকে কি করে আগে থেকে উত্তরটা জানে যে কি বলতে পারে, তারা কি করে এই যে যে প্রাইমারি ডাটা সংগ্রহ করতে মাঠে যায়ও না, সরাসরি অনুমান করে হ্যাঁ এইটা বলতে পারে। কয়েকটা ডাটা সেট করে তারপরে আইএসপিসি দিয়ে মানে কিছু ইয়ে আছে কম্পিউটারাইজ কিছু মানে ডিভাইস আছে, সেগুলোর সাহায্যে একটা রেশিও দেখায় দেয়, হ্যাঁ এরপরে সার্টিফাইড করে নেয় এই প্রতিষ্ঠানের দ্বারা। যেমন পলিসি ফর আমরা জানি ডায়ালগ ফর সরি টু সে আমরা জানি যে সেন্টার ফর পলিসি ডায়ালগ, এরপর আরো বেশ কিছু আছে এই যেমন ইনোভেশনস আর বা ব্রাক বা আরব যে কোনো আছে, এরা অনেকেই আহ, এই ধরনের কাজ আমি বলবো না যে তারা করে, আমি স্বচক্ষে দেখি নাই, তবে আমি যখন মানে এই কাজের সাথে ছিলাম তখন আমি অনেককেই দেখেছি এই ধরনের কাজগুলো করতে, যে একেবারে শর্টকাট। আর এখন তো এআই চলে এসেছে, সব এমনিতেই পাওয়া যায়। এআই কে বলে দেন যে বাংলাদেশের মানুষ কি মনে করতেছে, দেখবেন অটোমেটিকলি এআই বলে দিতেছে যে আসলে বাংলাদেশের মানুষ এই পার্সেন্ট এটা এটা মনে করে এমনিতেই বলে দিবে। ওকে চলুন আর শুধু শুধু কথা না বলি। এরপরে দেখুন সেকেন্ড, মানে প্রথমত হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে হার পোর্শন অফ জেনারেশন জেন জি অ্যান্ড মিলেনিয়াল ভোটার্স, দ্যাট মিনস এই যে এদেরকে নির্দেশ করেছে যারা এত সালের মধ্যে জন্মগ্রহণ করেছে, এবং জেনারেশন জিন জি যারা আছে বিশেষ করে এই বর্তমান প্রজন্ম আমরা যাকে নির্দেশ করেছি জেনারেশন জেন জি, এই এরাও মূলত এদের বিশাল একটা অংশ যারা মূলত কি সিদ্ধান্তহীন, রাইট? ওয়েন কম্পেয়ার টু, এখন এইখানে আপনার একটা ব্যাপার মনে হতে পারে যে এটা কিভাবে লেখা হবে। মানে এইখানে কিন্তু সংক্ষিপ্ত আছে, তার মানে হচ্ছে ইট ইজ হোয়েন যখন এটি, দেখুন এটা কিন্তু আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া অংশটা রেড কালার যখন দেখবেন আপনি মনে করে নেবেন এটা অতিরিক্ত তথ্য, তার মানে যেটা আমি দিয়েছি। ওকে, ইট ইজ কম্পেয়ার টু আদার জেনারেশন, অন্য যে জেনারেশন গুলো আছে যেমন জেনজি আছে, এরপরে যে জেনারেশন এক্স আছে, বুমবার এটা আছে, এটা এত পার্সেন্ট, এবার পোস্ট ওয়ার এত পার্সেন্ট। দেখুন এখন আমাদের দ্রুত হয়ে গেল না যে এই ব্যাপারটা সম্পর্কে আমরা আগেই অবগত হয়েছিলাম, বুঝতে পেরেছেন কি? ওকে, আমি জানি না যে ইতিমধ্যে অনেকে বিব্রত ফিল করছেন কিনা। জাস্ট কিপ ইট আপ and until I think so you will watch. Okay, এরপর আমরা দেখি and also note, মানে হ্যাঁ এটা নোট করা যেতে পারে যে and here we see and 52% of Hindu voters, মানে এখানে 52% হিন্দু ভোটার্স অ্যাজ অপোজ টু, মানে এর বিপরীতে বা অন্যদিকে, দেখুন লক্ষ্য করুন বিপরীতে বা অন্যদিকে, লক্ষ্য করেছেন? এইখানে এই অংশটা দিচ্ছে হচ্ছে তুলনায়, আমি একটু বলে দিচ্ছি এই অংশটা কি দিচ্ছে, তুলনায়, এরকম অর্থে আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন, রাইট? আর ঠিক এই জায়গাটায় অ্যাজ অপোজ টু, এটা কিন্তু আপনি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে ব্যবহার করতে পারেন, তার মানে বিপরীতে নির্দেশ করতে, এটা কি বিপরীতে। এখন আপনি কি বলতে পারেন বিপরীতে কি? বিপরীতেটা হচ্ছে এই যে যে 37% মুসলিম ভোটার্স আছে তাদের বিপরীতে 52% হিন্দু ভোটার্স, এরা কি ছিল, ওয়ার ওয়ার সরি টু সে আন ডিসাইডেড, দ্যাট মিনস তারা কি ছিল, আমরা বললাম যে তারা মূলত সিদ্ধান্তহীন ছিল ইন দ্য মার্চ 2025 পল, তার মানে 2025 পলে তারা মূলত সিদ্ধান্তহীন ছিল। কি জটিল মনে হচ্ছে? দেখুন এই জায়গাটায় মূলত সাবজেক্ট হচ্ছে এরা, বাট এইখানে আরো কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যে বিপরীতে মূলত এত পার্সেন্ট আসলে মুসলিম ভোটার বিপরীতে এত পার্সেন্ট হিন্দু ভোটার্স, যারা মূলত কি মানে তারা মূলত এই পলে তারা মূলত ছিল, সিদ্ধান্তহীন ছিল, মানে সিদ্ধান্ত ছিল না। We also found that residents of Pucha households were more undecided. এটা বুঝতে পারছেন কি? Opposed to living in Chupre. এটা পুচ্চা বলতে আমার মনে হচ্ছে খুব সম্ভবত এই যে যারা শহর অঞ্চলে থাকে এদেরকে নির্দেশ করা হয়েছে যদি আমি ভুল না করি। আর সেই জায়গাটায় তারা ছিল মানে এটা বিশেষ ভাগ ছিল। মানে যেটা 45%
আর যারা মূলত ঝুপড়িতে থাকে গ্রাম অঞ্চলে, মানে এই জায়গায় ওই জায়গায় বা নিম্নমানের অঞ্চলে থাকে, দেখুন এই যে বিপরীত আর এই অংশটা কিন্তু একই, এই অংশটা আর এই অংশটা কিন্তু একই। এখন আপনি আপনার প্রয়োজনে লেখালেখিতে এটা ব্যবহার করতে পারবেন না? আমি আবার একটু মনে করাই দিচ্ছি, যারা মূলত লেখালেখির প্রয়োজনে স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে চান জিরো থেকে অ্যাডভান্স, তাদের জন্য দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন, এরপরে আমাকে নক করতে পারেন। জি, এরপরে দেখার চেষ্টা করি তারা অধিকতর মানে সিদ্ধান্ত মানে ছিল, আমরা বলতে পারি এই অর্থে যে তারা আরো বেশি সিদ্ধান্তহীন ছিল, টু অপোজ টু দোজ যারা মূলত ঝুপড়িতে বসবাস করে। ঝুপড়িতে বুঝিয়ে দিয়েছি। ওকে, এরপর আমাদের দিস মিনস, এর হচ্ছে তার মানে বোঝায় যে এরকম, মানে এটা অর্থটাকে দেখুন, ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু, আপনি এটা নোট করতে পারেন। দিস মিনস মানে তার মানে বোঝায় যে রিলেটিভলি wealthier families were more undecided। এর অর্থটা হচ্ছে তুলনামূলকভাবে, রিলেটিভলি তুলনামূলকভাবে, প্লিজ নোট করুন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড wealthier দ্যাট মিনস যারা নিয়ে বেশি বড়লোক আর কি, বড়লোক ফ্যামিলিজ ওয়ার মোর আনডিসাইডেড, তারা মূলত কি, তারা মূলত আরো বেশি অনিশ্চিত, তারা মূলত সিদ্ধান্তহীন। রাইট, বিসাইডস তদুপরি, দেখুন বিসাইডস কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি, আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আজকে আমি একটা ক্লাসের সময় এটি নিয়ে আলোচনা করেছিলাম, বিসাইডস তাছাড়া বা তদুপরি, এরকম অর্থে যে 52% অফ দ্য ইথনিক ভোটার্স, ইথনিক ভোটার্স বুঝতেই পারছেন, ইথনিক মাইনরিটি গ্রুপ, যারা ইথনিক গ্রুপ আছে এদের মানে মোটামুটি 52% যারা ছিল সিদ্ধান্তহীন। ইন কন্ট্রাস্ট, দেখুন এই ইন কন্ট্রাস্ট টু আর এইখানে অ্যাজ অপোজ টু একই অর্থ। এখন আমরা এটাকে এনে এখানে বসাই দিই। এখন আপনার কাছে মনে হতে পারে না কেন ভাই এখানে এখানে অ্যাজ অপোজ টু ব্যবহার হলো, অ্যাজ অপোজ টু এখানে ব্যবহার হলো, এইখানে আবার ইন কন্ট্রাস্ট ব্যবহার হওয়ার যৌক্তিকতাটা কি? ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। এইটার যথেষ্ট যৌক্তিকতা আছে এবং এটা দারুণভাবে কার্যকর, আপনার লেখালেখিকে কতটা সহায়ক করতে পারে দেখতে পাচ্ছেন। মানে বিপরীত অর্থ প্রদানের ক্ষেত্রে বা বিপরীত কোনো তুলনা নির্দেশ করতে আমরা সিম্পলি দেখুন, এখানে যেইখানে 38% বাঙালি ভোটার্স, সেই জায়গায় 52% ভোটার যারা আছে যারা সিদ্ধান্তহীন। তার মানে আমি এক জায়গায় ইন কন্ট্রাস্ট টু ব্যবহার করে দিচ্ছি, আবার কোথাও কোথাও অ্যাজ অপোজ টু ব্যবহার করছি, একই অর্থ। টু মেক এ প্রিপোজিশনাল ফ্রেজ ডেফিনেটলি ইউ ক্যান ইউজ হিয়ার, বাট লাইক অ্যান্ড দিস হিয়ার ওয়ার্কস লাইক অ্যাডভার্ব। ওকে, কিন্তু এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে। আপাতত আমি ওই আলোচনায় যাচ্ছি না, আপাতত আমরা এতটুকু বোঝার চেষ্টা করছি যে আমরা টু মেক আ প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে আমরা ইন কন্ট্রাস্ট টু, এরপরে অ্যাজ অপোজ টু, এগুলোকে নোট করতে পারি। নোট করে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন আমি তাদেরকে অনুরোধ করব এই ৩ টাকে আপনি অন্ততপক্ষে কমেন্টে অবগত করবেন যে ইয়েস অ্যান্ড আপনি এইগুলোকে লিখতে সমর্থ অর্জন করেছেন। যখন এগুলো কমেন্টে দিবেন, দেখবেন আমি উৎফুল্ল হয়েছি। কারণ আপনারা যখন আমার এই ব্যাপারগুলোকে রেসপন্স করেন, তখন আমি সত্যিই আনন্দিত হই যে ইয়েস অ্যান্ড ইউ আর ডুইং অ্যাজ হোয়াট আই এম ইনস্ট্রাক্টিং ইউ। ওকে, শেয়ার অফ দ্য আনডিসাইডেড ভোটার্স, মানে এই যে আনডিসাইডেড ভোটারদের যে পোর্শনটা, অংশটা ওয়াজ হায়ার অ্যামং স্টুডেন্ট, স্টুডেন্টদের মধ্যে ছিল, মানে মানে বেশিরভাগ ছিল স্টুডেন্টদের মধ্যে। পেটি ট্রেডার্স যারা আছে, যারা মানে ছোটখাটো যে ট্রেডার্স আছে, এই যে এখানে লক্ষ্য করুন ছোটখাটো যারা ট্রেডার্স আছে তাদের মধ্যে, এবং হোম মেকার যারা আছে, যারা গৃহিণী আছে যারা, তাদের মধ্যে। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। এবার আমরা দেখা যায় যখন জিজ্ঞাসা করা হলো, এই জায়গাটায় এসে আপনার প্রশ্ন হবে যে আসলে এটা কিভাবে তৈরি হলো। এই যে এখানে লক্ষ্য করুন যে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই ব্যাপারটা কিন্তু উজ্জ্ব রাখা হয়েছে। তার মানে এইরকম, লক্ষ্য করেছেন? কি হবে যে যখন তাদেরকে দে আর আস্কড, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বা আমরা এটা বলতে পারি যে ওয়ার আস্কড, যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল। এই অংশটা কিন্তু এখানে দেয় নাই। এখন বলতে পারে না যে এটা আসলে নাম কি? এই অংশটা কেন দিল না? দেখুন এই অংশটা এইজন্য দিল না, না দেওয়াতেও আমরা অর্থটা মিলাতে পারবো। কারণ এই জিজ্ঞাসাটা কাদের করা হয়েছে? নিঃসন্দেহে এই যে স্টুডেন্ট, পেটি ট্রেডার্স, হোম মেকার্স বা এই যে সার্ভের মধ্যে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। এইজন্য এখানে আর এটাকে নতুন করে দেওয়া হয়নি। তার মানে দেখুন, এমনিতেই প্যাসিভ ফর্ম, তার মধ্যে এটাকে উজ্জ্ব রাখা হয়েছে। তার মানে হচ্ছে আমরা এখন এই অংশটা দেখে সহজে কি বলতে পারি যে এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ, যেটাকে সংক্ষিপ্ত করে এখানে উপস্থাপন করা হয়েছে। রাইট? এখানে এই অংশটাকে উজ্জ্ব রাখা হয়েছে। এরপর আমরা দেখার চেষ্টা করি 49.3% অফ দ্য আনডিসাইডেড ভোটার্স, মানে এই যে সিদ্ধান্তহীন যে ভোটার্স আছে তাদের মধ্যে আবারও আম 49.3 মানে 3% যারা আছে সাইটেড মানে উল্লেখ করেছে, উল্লেখ করতে মানে নট নোয়িং, মানে তারা উল্লেখ করেছে জানে না। অ্যান্ড হু দ্য ক্যান্ডিডেট উড বি অ্যাজ দ্য রিজন ফর দেয়ার ইনডিসিশন, মানে কোন ক্যান্ডিডেট যে তাদের মধ্যে তাদের এই যে সিদ্ধান্তহীনতার জন্য দায়ী, মানে এটা আসলে তারা উল্লেখ করতে চান না, মানে তারা রাজি না। এরপর আমরা দেখা যাচ্ছে মিন ওয়াইল, এটা কিন্তু অ্যাজ এ ট্রানজিশন ওয়ার্ড হিসেবে দারুণভাবে মানে এইদিকে
অ্যান্ড 33% অফ দ্য দেম, তাদের যে 33% অ্যান্ড সেড যে তারা মনে করে যে মেক ডিসিশন বেসড, তারা মানে সিদ্ধান্ত নিতে পারে, এরকম মেক ডিসিশন সিদ্ধান্ত নিতে পারে। লক্ষ্য করুন এখানে কিন্তু ব্যবহার হয়েছে কলোকুয়েশন, সিদ্ধান্ত নিতে পারে বেসড অন, ভিত্তি করে। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে এই একটা কলোকুয়েশন, আবার বেসড অন আমরা মূলত অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে এটা ব্যবহার করতে পারি, বেসড অন ভিত্তি করে পলিটিক্যাল সিচুয়েশন বিফোর দ্য ইলেকশন। মানে ইলেকশনের পূর্বে, মানে এরকম অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক ইলেকশনের পূর্বে এরকম অর্থে। দেখুন এখানে কিন্তু বিফোর ব্যবহার করা হয়েছে। ইলেকশনের আগে বা ইলেকশনের পূর্বে বিশেষ করে পলিটিক্যাল সিচুয়েশন কেমন হয় তার উপর ভিত্তি করে তারা মূলত সিদ্ধান্ত নেবে। আপনি এই কলোকেশনটা ব্যবহার করতে পারেন, মেক ডিসিশন তার মানে সিদ্ধান্ত নেওয়া, অ্যান্ড বেসড অন ভিত্তি করে, এগুলো আপনি লিখতে পারেন, এ নোট করতে পারেন, ভিত্তি করে, ভিত্তি করে বারবার বলুন না, দেখবেন দারুণভাবে আপনার প্রয়োজনে এগুলো কাজে আসতেছে। অ্যান্ড অলসো, এমনকি, ওকে, 45% অফ দেম, তাদের যে এই মানে 14% or not thinking of election, মানে তারা আসলে এই ইলেকশন নিয়ে ভাবছে না। অ্যান্ড 9.7% অফ আনডিসাইডেড ভোটার্স, মানে সিদ্ধান্তহীন ভোটার্সদের মধ্যে এই 9.7 যারা মূলত ডিড নট ট্রাস্ট অ্যান্ড মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস, তারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিসকে বিশ্বাসই করেন না। কি বুঝতে পারলেন? ইন্টারেস্টিং ব্যাপার না? মেইন স্ট্রিম তার মানে হচ্ছে একেবারে এই যে বর্তমানে যারা আছে আর কি, প্রধান যেই পলিটিক্যাল পার্টিস গুলো আছে, এইগুলোতে তারা বিশ্বাসী না, কারণ তারা কথা দিয়ে কথা রাখে না, রাইট? ওকে, টু উই আন্ডারস্ট্যান্ড ওয়েদার অ্যান্ড অ্যাবাউট, ওকে, আমাদের আর মনে হয় পড়াটা উচিত হবে না, কারণ ইতিমধ্যে আমরা অনেক সময় অতিবাহিত করেছি, এবং কি আপনাদেরকে আমি কাজও দিয়েছি, আর যতটুকু বুঝিয়েছি আমি মনে করি যে আপনারা যতটুকু সম্ভব বুঝতে পেরেছেন। আমাদের আর রেড কালার যুক্ত অংশগুলো মাথায় রাখবেন, এগুলো কিন্তু অবশ্যই, ও হ্যাঁ, রিডিং স্কেলের অংশ হিসেবে এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে মূলত আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর সেখানে তো আর রেড কালার দেখা যাবে না, এরপর একটু মনে রাখবেন যে ব্র্যাকেটের মধ্যে আছে, বিশেষ করে এই অর্থে যে আমি এগুলোকে অতিরিক্ত হিসেবে দিয়েছি আপনার বোঝার সুবিধার্থে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকুন। আর বরাবর ন্যায় সেই কথাটি, যদি আপনি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। আপনার জন্য শুভকামনা। আপনি দয়া করে আপনার জন্য বাড়ির রাখা কাজগুলো করেও দিবেন। ভালো থাকুন।